সে রাত কেটেছে। ভার্সিটি আছে আজ। সকাল সকাল তৈরি হওয়ার আগে নিচে নামলো সাফা আর মেঘা। এখনও ৮টা বাজেনি। সবার আগে ওদের দুজনকে খেতে দিয়েছেন শাহিনা কাবির। আদ্র চেঁচামেচি করবে পরে। ওরা ধীরে সুস্থে খাচ্ছে এখন। দুই রমণীর খাওয়ার মাঝে হাই তুলতে তুলতে নিচে নামলো রৌদ্র। ঘুমে টলছে এখনও। এলোমেলো অবস্থা তার। সাফা মেঘা টেবিলে বসেনি, সোফায় বসে খাচ্ছিল। সামনে টিভি চলছে। সাফার সাথে সাথে মেঘারও মনোযোগ টিভির স্ক্রিনে। রৌদ্রের উপস্থিতির আভাস পায়নি কেউই। এর মাঝেই ঘুম ঘুম চোখে নিশানা করে ধপ করে মেঘার পাশে গিয়ে বসল রৌদ্র। টুক করে মাথাটা নামিয়ে রাখল রমণীর কাঁধে। ভারী এক শ্বাস ফেলল। মেঘা সচকিতে নড়ে চড়ে ওঠে। ভাগ্যিস ড্রয়িং রুমে সাফা ব্যতীত কেউ নেই। খাওয়া রেখে চোখ কুঁচকে আলতো চাপা কণ্ঠে ডাকল সে। রাইনু মুখো, কি হচ্ছেটা কি? উঠুন, সরুন বলছি। ঘুম পাচ্ছে, আরামে ঘুমোতে পারিনি। তো রুমে গিয়ে ঘুমান, এখানে কি? ফের রৌদ্রের ঘুম ঘুম অসহায় নিভুস্বর ভেসে আসলো। তোকে ছাড়া রুমে শান্তি পাই না। চল, রুমে চল। তুই বড্ড বেইমান। আবার এড়িয়ে চলছিস আমায়। বলেছিলি আমার কাছে থাকবি, অথচ পাশেও পাচ্ছি না তোকে। সে রাতের কথা মনে পড়ে মেঘার। কি বলে ফেলেছে ঘোরের বশে। পরে মনে পড়তেই মাথায় হাত পড়েছে। এত তাড়াতাড়ি দুর্বলতা প্রকাশ করে ফেলল সে। অবশ্য তখনের পর রৌদ্রকে পাত্তা দিচ্ছে না আর। গা বাঁচিয়ে রাখছে সব সময়। এখন মুখ বাঁকালো। লোকটা আবার ওর সাথে তুইতুকারি করছে। রাগ উঠল এতে। দাঁতে দাঁত চেপে সরে বসল। রৌদ্রের মাথা হেলে পড়ে এতে। তড়াক করে নিভু চোখ খোলার চেষ্টা করে। মেঘা বলে হিসিয়ে, আমি আপনার কাছে থাকবো এটা কখন বললাম? সেদিন রাতে। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক না। আমি এখনও আপনাকে ঘৃণা করি রাইনু মুখো, খুব ঘৃণা করি। কাছে আসবেন না আমার, দূরে যান, সরুন। রৌদ্রমুখ কালো করল। চরম আশ্চর্য ভাব ফুটল মুখভঙ্গিমায়। কোমরে হাত রাখার ভঙ্গিতে রেগে বলল, ইডিয়েট, আবার তেড়ামো শুরু হয়ে গেছে। মেঘা মুখ ভ্যাংচায়। খাওয়ার শেষ। উঠে গিয়ে কিচেনে প্লেট রেখে আসলো। বাঁকা চোখে রৌদ্রের দিকে তাকিয়ে ওড়না উড়িয়ে ডোন্ট কেয়ার ভাব দেখালো। চিকন কণ্ঠে গুনগুন গান তুলে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। আহাম্মক বনে ওকে দেখে গেল রৌদ্র। পরক্ষণে ওর এমন হালচাল দেখে খিচে ফেলল চোখ মুখ। তবে রে, কণ্ঠ চিপে মৃদু উচ্চারণ করে পিছনে তেড়ে গেল রৌদ্র। মেঘা ঘাড় ঘুরিয়েছিল। রৌদ্রকে তেড়ে আসতে দেখে ভরকালো। এলোমেলো কদমে ছুটল করিডোর বরাবর। সমান তালে রৌদ্র। ছুটে গিয়ে ঘরে ঢোকে মেঘা। তার পেছনে সে। কেউ ছিল না। কারোর চোখে না পড়লেও একজনের চোখে ঠিকই পড়ল। কড়া তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দুটোকে নজরে নিলেন তোফায়েল কাবির। যা ভাবছিলেন তাই হচ্ছে। এরা জড়িয়ে গেছে একে অপরের সাথে। তবে কি হবে এর পরিণতি? তিনি ভুল কিছু চান না। সবার চাওয়ার সাথে তার চাওয়াটাও মিলে যায়, তবে এর পূর্ণতা সন্দিহান। থমথমে ভঙ্গিতে ঘরে পায়চারি করছে আদ্র। বিচলিত হৃদয়। ছটফট লাগছে ভীষণ। আজ ভার্সিটির প্রথম ক্লাস ছিল, কিন্তু শিশির আসেনি। পুরো ক্লাস উদ্বিগ্নতা নিয়ে পার করেছে সে। প্রতিটা মুহূর্তে অপেক্ষা করেছে ওই মেয়ের। উচাটনে বারংবার দরজার পানে দৃষ্টি গেছে, কিন্তু না, আসেনি শিশির। কথাও হয়নি আদ্রের সাথে। মেঘার সাথে কথা হয়েছে, ইচ্ছে করেই আসেনি ওই মেয়ে। আদ্র বেশি ভাবতে চাইছে না এই নিয়ে। সময় দেওয়া উচিত ওকে, কিন্তু মন মানছে না। অবাধ্য হয়ে ভেবে ফেলছে শিশিরের কথা। কেমন আনচান লাগছে, শূন্য লাগছে সব কিছুতে। ঘরে সে নেই, ফাঁকা লাগছে তাই। অথচ মেয়েটা ওর ঘরে ছিল মাত্র 2টো রাত।
এতেই যেন খুব করে জড়িয়ে গেছে। আদ্র আর পায়চারি করতে পারে না। সন্ধ্যার আজান পড়বে খানিক বাদ। সেই সকাল থেকে বারবার ফোন হাতে নিয়েছিল শিশিরকে কল করার জন্য, কিন্তু করে উঠতে পারিনি, রেখে দিয়েছে। এখন আর পারা যাচ্ছে না, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ঘেমে যাচ্ছে শীতেও। দ্রুত ফোন নিল সে। মেয়েটার কাছে এখন ওর আগের ফোনটাই আছে, সেটাতেই কথা হয়েছে মেঘার সাথে। আদ্রের কাছে নাম্বারও আছে। সে তড়িঘড়ি করে কল লাগালো। প্রথম দুইবার রিসিভ না হলেও তৃতীয়বার আর বাদ পড়ল না। রিসিভ হতেই ভেসে আসলো নরম কণ্ঠের সালাম। আসসালামু আলাইকুম। আদ্রের বক্ষ শীতল হয় তার কণ্ঠে। ছটফটানি মিলিয়ে হিম হয়ে আসে নিমিষেই। রকিং চেয়ারে বসে ধপ করে। শরীর এলিয়ে নিঃশব্দে উত্তর করে, কণ্ঠ ওঠে না। সাড়া না পেয়ে শিশির আবার রিনরিনে গলায় বলে, হ্যালো, কে বলছেন? তোমার স্বামী বলছি। লোকটার হিমশীতল কণ্ঠ। শিহরণে গায়ে কাটা দেয় শ্যামালিনীর। আদ্রের কন্টাক্ট তার কাছে ছিল না। নিজের হাজবেন্ডের নাম্বারটাও সেফ রাখনি ফোনে। কেমন বউ তুমি, বেয়াদব। শিশির গোমরা মুখে বলে, কিছু বলবেন? অনেক কিছু বলবো, শুনবে প্লিজ। বলুন। আজ ভার্সিটি আসুনি কেন? ইচ্ছে হয়নি। কাল আসবে? জানি না। এ বাড়িতে কবে আসবে? যাব না আর। আদ্র রাগ করল না, নীরবে হাসল। বলল, কি করছো? কিছু না। খেয়েছো রাতে? এখনো সময় হয়নি। এবার আর কেউ কিছু বলল না। নীরবতা পিনপতন। মিনিট দুয়েক বেরোয় এভাবেই। কেবলই দুজনার নিঃশ্বাস শোনা যায় দুই পাশ হতে। অধিকক্ষণ নীরবতা সইল না। পরপর উত্তর করেছে শিশির। এবার প্রশ্ন করে বসল, আপনি কি করছেন? তোমাকে মিস করছি। আকস্মিক মেয়েটার ঠোঁট চওড়া হলো। হুট করে নিঃশব্দে হাসল পরিপাটি। কেন তা ঠাউর করতে পারল না। পরক্ষণেই হাসিটুকু ঢেকে বলল ভারী গলায়, রাখছি। হুম, থাক। আর কিছু বলবেন? না। তাহলে রাখি। না। ফোন ধরে রাখো, নিঃশ্বাস শুনবো তোমার। কতক্ষণ? বিরামহীন। কাজ আছে আমার, করতে হবে না। আমার বউ কাজ করবে না? আচ্ছা শোনো, কাল নিতে আসি তোমায়। না। তাহলে কবে? কোনো দিন না। ভেবেচিন্তে বলো কিন্তু, যা বলবে তার উল্টোটা করব আমি। যদি একবার নিয়ে আসি তাহলে আর যেতে দেব না কখনো। ভয় পাই না আমি আপনাকে। ফোন রাখছি। আই নো, খুব সাহসী তুমি। দেখব কতটা সাহস রাখতে পারো। ফোন রাখার চিন্তা করবে না ভুলেও। ভালো হবে না তাহলে বলে রাখছি। কানে ধরে রাখো, নয়তো কাছাকাছি। অনুভব করতে চাই তোমায়, বাধা দিও না। টানা 2 দিন কেটেছে মাঝে। সবাই যে যার মতো চলছে। একমাত্র রৌদ্র ব্যতীত তার চলাচলে বিরাট পরিবর্তন এসেছে আজকাল। অযথা বাড়ির বাইরে বেরোয় না। বেরোলেও দুপুরের খাওয়ার আগে ঠিক ফিরে আসে। আবার রাতেও তাই। আজ রাতেও ফিরেছে। ঘড়ির কাঁটা ঠিক রাত 7টা বেজে 58 মিনিট। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকল সে। রাতের খাবারে বসবেন সকলে। ড্রয়িং রুমেই উপস্থিত ছিলেন। রৌদ্রকে ওভাবে দেখে চকিতে তাকালেন। বাড়ির ভেতরে ঢুকেই সাবধান হলো রৌদ্র। টান টান করল নিজেকে। ডেনিম টেনে টুনে লম্বা করল। কলার ঠিক করে গলা ঝাড়ল। এগুলো হেলে দুলে। হে গাইস, এখনও ডিনার রেডি হয়নি? মম, খেতে দাও, খিদে পেয়েছে তো। চোখ সরু করে সকলে। কদিন ধরে ছেলের মতিগতি বোঝা যাচ্ছে না। শুভ্র তীক্ষ্ণ স্বরে জানতে চাইল, রুডি, তোর হয়েছে কি বলতো? কি আবার হবে ব্রো? ইদানিং এত তাড়াতাড়ি ফিরছিস যে? লাঞ্চ ডিনার সব সময় দেখা যাচ্ছে তোকে। ইন্টারেস্টিং। গা দুলিয়ে হাসল রৌদ্র। সাফা মেঘা একসাথে নিচে নামছে।
রৌদ্র সেদিকে খেয়াল রেখে ঠোঁট চেপে বলল, তাড়াতাড়ি ফেরার কারণ আছে ব্রো, শুনবে? লজ্জা পেও না আবার। কেউই বুঝল না। বড়রা নির্বিকারভাবে শুনছেন কেবল। শুভ্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মুখ টিপে লাজুক হাসল যুবক। মেঘা নিচে এসে থেমেছে। রৌদ্র মিটিমিটি স্বরে বলে, আমার বউ আমাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। বলেছে ৮টার আগে যেন বাড়ি ফিরে আসি, তাই এসেছি। আরও বলেছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এসব কিছুই যেন সবার সাথে করি, তাই করছি। সবার সাথে ভালো মতো কথা বলতে বলেছে, তাই বলছি। মদ খেতে বারণ করেছে, ট্রাস্ট মি। ৩ দিন ধরে অ্যালকোহল ছুঁয়েও দেখিনি, সিগারেটও ছুঁইনি। আজকাল বেপরোয়াগিরি করি আমি? তুমিই বলো। করি না তো, আমার বউ বারণ করেছে, তাই সব বেপরোয়াগিরি ছেড়ে দিয়েছি। বাধ্য হয়ে গেছি পুরো। জানো কেন? রৌদ্রের কথাগুলো তাজ্জব বনে শুনলেন সকলে। মূর্ত বলল এক একজন, চেয়ে রইল বিস্ময়ে। রৌদ্র বেশ সিরিয়াস ভঙ্গিতে সবটা বলছে। রুবিনা কাবির টেবিলের পাশে থম মেরে দাঁড়িয়ে সবটা কর্ণপাত করলেন। আশ্চর্য দৃষ্টিতে চেয়ে আছেন বাড়ির দুই কর্তা। শুভ্র অস্ফুটে বলে রৌদ্রের শেষ কথাটাকে টেনে, কেন? এবার ফিক করে হাসে রৌদ্র। আর চোখে তাকায় মেঘার দিকে। মেঘা আহাম্মক। রৌদ্রের দৃষ্টি বুঝি আটকে উঠল। এই লোক বেফাঁস বলে ফেলবে এক্ষুনি, ভরসা নেই। ঝাঁকুনি দিয়ে উঠল রমণী। বড় বড় আটকানো চোখে বড়দের দেখে নিল। রৌদ্র বলতে চায়, বিকজ আমার বউ আমাকে বলেছে আমি যদি সব মেনে চলি তাহলে ও আমার রুমে। রাইনুমুখ, ছাড়ব না আমি আপনাকে। যুবক কথা শেষ করতে পারল না, তার আগেই ঝাঁঝিয়ে উঠল মেঘা। সশব্দে চিৎকার জুড়ে দাঁত চেপে তেড়ে গেল রৌদ্রের দিকে। ভোরকে পেছায় রৌদ্র। অসভ্য লোক, আর একটা কথা বললে ঠোঁট সেলাই করে দেব আপনার। পিছিয়ে যায় রৌদ্র। চমকায় সবাই। রৌদ্র ঢোক গিলে বলে, ও সুইটহার্ট, আমি আবার কি করলাম? সত্যিই বলছি তো। প্রমাণ তুই নিজে। মিথ্যে বলা মহাপাপ, জানিস না? শাট আপ। একদম চুপ করে থাকুন। কিন্তু আমি তো সত্যিই বলেছিলাম। তুই কথা দিয়ে কথা রাখিসনি, কিন্তু আমি ঠিকই রাখছি। তুই আমাকে বলেছিস আমি তোর কথা শুনলে তুই আমার রুমে। আবার চুপ। একদম চুপ করে থাকুন, নয়তো ভালো হবে না বলে রাখলাম। মুখে আঙুল দিন। রৌদ্র তৎক্ষণাৎ ঠোঁটে আঙুল চেপে ধরে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় সকলে। হা বনে দেখছে। মেঘার বিকট চিৎকার। রৌদ্র কেমন বাধ্যের ন্যায় চুপ করে গেল। জড়সড় হয়ে দাঁড়ালো একপাশে। ছেলের এমন বাধ্যতা দেখে খানিক হাসলেন রুবিনা কাবির। অবাক লোচনে চেয়ে আছে বাকিরা। মেঘা অসহায় মুখে তাকায় তোফায়েল কাবিরের দিকে। ইনোসেন্ট হয়ে বলে মিনমিন করে, আমি কিছু করিনি। এই ইডিয়েট, মার খাবি কিন্তু। মিথ্যে বলছিস কেন? মেঘা ফিরে চোখ রাঙানি দিতেই আবারও চুপসে যায় ও। এবার ফিক করে হাসে আদ্র আর শুভ্র। তাদের ভাই বড় ফাঁসা ফেসেছে। জব্দ হচ্ছে মারাত্মক। তৌসিফ কাবির পরিস্থিতি বুঝে গলা ঝেড়ে বললেন, হয়েছে, খেতে বসো সবাই। আজ ৩ দিনের মাথায় ভার্সিটিতে এসেছে শিশির। বাজে 11টা 15। চুপচাপ গুটি গুটি পায়ে ক্লাসের পথে এগোলো সে। প্রথমেই আদ্রের ক্লাস ছিল। 10টা থেকে 11টা অবধি। সে আদ্রের ক্লাস করবে না, এড়িয়ে যাবে। দ্বিতীয় ক্লাস থেকে বাকিগুলো অ্যাটেন্ড করবে, এই তার প্ল্যান। সেই মোতাবেক ইচ্ছে করেই দেরি করে এসেছে। খুব দুর্বল পায়ে ধীরে ধীরে ক্লাসের দিকে এগোয় সে। দেরি হয়ে গেছে 5 মিনিট। স্যার নিশ্চয়ই ক্লাসে ঢুকে পড়েছেন। তবুও তেমন হেরফের দেখালো না শিশির। স্বাভাবিক গতিতে থামল ক্লাসের দরজার কাছে। টিচার্স চেয়ারে পিছু ফিরে বসে আছে কেউ। শিশির না দেখেই বেখেয়ালে বলে বসল, মে আই কাম ইন স্যার?
অগত্যা আদ্রের ঠোঁটের কোণে এক চমকিত হাসি ভিড় জমায়। মুহূর্তেই উঠে পিছু ফিরে সে। মুখোমুখি হয় শিশিরের সাথে। চমকায় শিশির। এই লোক এখনও ক্লাসে, কিন্তু এনার ক্লাসের সময় তো পেরিয়ে গেছে। চোখ বড় বড় করল মেয়েটা। বাকি স্টুডেন্টরা বিরক্তি নিয়ে তাকায়। আজকেও লেট এই মেয়ে। স্যার অ্যালাউ করবে না। ফারিনের বিরক্তি চরম। শিশিরকে দেখেই মুখ কুঁচকে ফেলল সে। পরক্ষণে একটু স্বস্তি পেল। খবর পেয়েছে বিয়ে হয়েছে এই মেয়ের। আর টেনশন কিসে? উৎসুক হাসল সে। আদ্র ক্লাসে ঢুকতেও দেবে না একে। মুখ বাঁকালো ফারিন। শিশির তড়িঘড়ি করে সরে যেতে চায়। তাৎক্ষণিক সবাইকে চমকে দিয়ে আদ্র বলে ওঠে গলা বাড়িয়ে, ইয়া, কামিন। থমকায় শিশির, সাথে বাকিরাও। আদ্র স্যারের ক্লাসে দেরি করে আসার পরও এই মেয়েকে অ্যালাউ করল আদ্র। এটা অবিশ্বাস্য, তবে সত্য। আদ্রের ক্লাস শেষ হয় 12টার দিকে। শিশির অ্যাটেন্ড করেছে অনিচ্ছা সত্ত্বেও। ক্লাস শেষে বেরিয়ে যেতে যেতে আদ্র বলে গেছে মেঘার সাফা যেন বাইরে আসে এক্ষুনি। আর ইঙ্গিতে বুঝিয়েছে শিশিরকে নিয়ে আসবে ওরা। বাকি ক্লাসগুলো করবে না আর। আজ সিরাত আর আহিয়ান ওদের ফ্ল্যাটে শিফট করবে। বাড়ি ছাড়ছে ওরা। বাড়িতে সবার মন খারাপ। শিশিরকে নিয়ে জোরপূর্বক ক্লাস থেকে বেরিয়ে আসলো দুই রমণী। মেঘার সাফার সাথে পুনরায় শিশিরকে দেখে রিরি করে জ্বলে ওঠে ফারিন। পিছু পিছু হিসহিসিয়ে বেরোয় সে নিজেও। ডিরেক্ট বাইরে বেরিয়েছে সবাই। গেটের বাইরে 3 জন অপেক্ষা করছে। আদ্র গাড়ি নিয়ে আসার অপেক্ষা। ফারিন রাগে গজগজ করে সেদিকে যায়। মেকি স্বরে বলে, কনগ্রাচুলেশন শিশির, শুনলাম বিয়ে হয়েছে তোমার। সব ঠিকঠাক তো? উত্তর করে সাফা, একদম ঠিকঠাক। তার শিশির, হাজবেন্ড কি করে তোমার? একদিন দেখা করো আমাদের সাথে, আমরাও দেখি। বিপরীতে জোরপূর্বক হাসল শিশির। সাফা ছটফট করে কিছু বলতে গেলে হাত চেপে থামিয়ে দিল। আদ্রের সাথে ওর বিয়ের কথাটা অপ্রকাশ্যই থাক। ফারিন আবার কিছু বলতে যাবে, এর আগেই গাড়ির শব্দ আসে। পাশে এসে থামে আদ্রের গাড়ি। সাফা তড়িঘড়ি করে শিশিরকে ঠেলে ঠুলে উঠে পড়ল গাড়িতে। শিশিরকে ওদের গাড়িতে উঠতে দেখে আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠল ফারিন। এই মেয়েকে সহ্য হয় না তার। বিয়ে হয়ে গেছে তবুও আদ্র স্যারের পাশাপাশি চিপকেই রয়েছে এই মেয়ে। রাগে হাত ছুঁড়ে ফোঁস করে উঠল সে। সিরাত চলে যাচ্ছে। গোছগাছ শেষ। সম্পূর্ণ তৈরি ওরা। টুকটাক লাগেজ গাড়িতে উঠানো হয়ে গেছে। শুভ্র যাচ্ছে সাথে। বাড়ির বাইরে সবার ভিড় মেয়েকে বিদায় দেওয়ার জন্য। কম বেশি সবার চোখ ভেজা। রুবিনা কাবির আঁচলে মুখ চেপে রেখেছেন। মেয়েকে কাছছাড়া করা হয়নি। গত 3 বছর একদিনের জন্য চোখের আড়াল হয়নি। এখন চলে যাচ্ছে এই মেয়ে। কষ্ট তো হবেই। বুকে পাথর চাপানোর মতো ভার অনুভূত হচ্ছে। সিরাত একে একে সবার থেকে বিদায় নেয়। মায়ের কাছে যেতে ভয় লাগে তার। গেলে পরে কেঁদে ফেলে দুজনাই। শাহিনা কাবির রুবিনা কাবিরকে টেনে সামলে নেন। মেঘার কাছে আসতেই 2 হাতে শক্ত করে সিরাতকে জাপটে ধরল মেঘা। কেঁদে ফেলল ফুপিয়ে। আদ্র, সাফা আর সিরাত, এই 3 জনই ওর সবচেয়ে আপন ছিল এ বাড়িতে। সিরাত একটু বেশি। মেঘাকে সব থেকে বেশি বুঝত সে। সেই ষোড়শী কন্যাকে সব কিছু মানিয়ে নেওয়া শিখিয়েছে ও। আজও নিজেই চলে যাচ্ছে। কেমন শ্বাসরুদ্ধ কষ্ট লাগছে মেঘার মনে। ফুপিয়ে কান্না চেপে ধরে বলল সে, তোমাকে মিস করব আপু, ভীষণ বেশি মিস করব। তোমার আদর, শাসন, বকা সব কিছু মিস করব। এ বাড়িতে তুমি আমার অন্যরকম কেউ ছিলে। এখন থেকে আর থাকবে না। চলে যাওয়াটা কি খুব দরকার ছিল? থাকতে পারতাম না আমরা একসাথে? সিরাত ওকে আলগোছে সরালো। ভেজা চোখে মিষ্টি হেসে বলল, একসাথে থাকবি তুই এ বাড়িতে? প্লিজ থেকে যাস,
ছেড়ে যাস না কাউকে। আর আমি কি একবারে চলে যাচ্ছি নাকি? প্রত্যেক সপ্তাহে আসব। একটু মিস করার সুযোগ পাবি না? যদি ভুল করেও মিস করিস তাহলে টুক করে চলে আসবি আমার কাছে, ওকে? মেঘা ভরা চোখে হাসার চেষ্টা করল। সাফা ঠোঁট উল্টে রেখেছে। সিরাতকে পেয়ে আহ্লাদি হয়ে কেঁদে উঠল। ওকে সামলাতে হিমশিম খাচ্ছে সিরাত। আদ্র ফিক করে হেসে ঠাট্টা করে বলল, গাব্বু, অত কাঁদতে হবে না। নাক দিয়ে পানি পড়ছে। টিস্যু আছে আপু? অমনি তেতে উঠল মেয়েটা। কান্নার মাঝে হেসে ফেলল আবার। আদ্রের বাহুতে আঘাত করে বলল, আদ্র ভাইয়ার বাচ্চা, ভালো হচ্ছে না কিন্তু। টুকটুকির বাচ্চা, কাঁদবি না একদম। কাঁদলে একদম ভালো লাগে না তোকে। ওদের দুষ্টুমি রেখে একপাশে দাঁড়িয়ে থাকা শিশিরের কাছে এসে দাঁড়ায় সিরাত। শিশির ইতস্তত। সিরাত মৃদু হাসে। তোমাকে খুব বেশি চেনা হয়নি শিশির। চেনার আগেই চলে যাচ্ছি। তুমি এখন আমার ভাইয়ের বউ। আদ্র একটু আধটু পাগল, তবে রৌদ্রের মতো অগোছালো নয়। যেটুকু গোছানো বাকি সেটুকু গুছিয়ে নিও যত্ন করে। আমার ভাইরা খুব ভালো, দেখো খুব সুখী হবে। বিপরীতে জোরপূর্বক হাসে শিশির। অবশেষে সিরাত চলে যায় এ বাড়ি থেকে। পুরো বাড়িতে যেন শূন্যতা নেমে আসলো ওদের তিনজনের বিরহে। থমথমে গুমোট পুরো বাড়ি। এক একজন এক এক দিকে স্থির, বসে আছেন চুপচাপ। শিশির, মেঘার, সাফা ওরা এক রুমে। রৌদ্র এতক্ষণ ছিল না। ৮টা বাজতেই আসলো সে। পরিবারের সবাই কেমন মনমরা দেখে হাইফাই করার চেষ্টা করল। অ্যাটেনশন পেল না কারোরই। আম্মুর সাথে কথা বলার চেষ্টা করেও লাভ হলো না। মনে নেই সিরাতা চলে গেছে, ভুলে গেছে বেমালুম। রৌদ্র বেশি ঘাটালো না। ধূপধাপ উঠল সিঁড়ি বেয়ে। ফ্রেশ হয়ে মেঘার রুমে যায় সে। সেখানেও মনমরা সকলে। রৌদ্র গলা খাকারি দিয়ে ঘরে ঢোকে। শিশিরকে দেখে ঠাট্টা করে বলে, আরে কুয়াশা, এসে গেছো? খবর কি? ভালো টালো আছো? অপ্রস্তুত মেয়েটা উত্তর করতে দোনামোনা করে, জি ভাইয়া। রৌদ্র গিয়ে ওদের সাথে যোগ দিল। খাটে আধশোয়া হয়ে মেঘার কোল ঘেঁষে মাথা রাখল। রমণীকে দীর্ঘ পলকে দেখল। এলোকেশির অবিন্যস্ত কেশ পিঠ ছাপিয়ে লুটোচ্ছে বিছানায়। রৌদ্র একগোছা কুন্তল টেনে নাকের কাছে নিয়ে ঘ্রাণ টেনে নেয়। মুচকি হেসে বলে, আজ সবার কি হয়েছে? এত আপসেট কেন? সিরাত আপু চলে গেছে, মনে আছে আপনার? মেঘার কিরমির স্বর। এক ধাক্কায় উঠে বসল রৌদ্র। চমকানোর ভঙ্গিতে বলল, ও শিট, আপু চলে গেছে? ইস, মনে ছিল না আমার। তুই আগে বলবি না আমায়? মেঘার কটমট চাহনি দেখে পরক্ষণেই নিজেকে শুধরে বলল, সরি সুইটহার্ট, তুমি বলবে না আমায়? কখন গেছে আপু? সন্ধ্যায়। রৌদ্র আর কিছু বলার আগেই ঘরের দরজায় টোকা দিল আদ্র। উপস্থিত কাউকে তোয়াক্কা না করে বলল রাশভারী গলায়, শিশির, রুমে এসো। রৌদ্রের চোখ মুখ কুঁচকে আসে এহেন কথায়। কিছুটা বিব্রত হয়। বিয়ে হয়েছে বলে বউয়ের প্রতি অধিকার দেখাচ্ছে ও। বউকে ঘরে ডাকছে। দূরত্ব সহ্য হচ্ছে না। তার মানে ওদের মধ্যে সব ঠিকঠাক। এত তাড়াতাড়ি? এদিকে রৌদ্র আর মেঘার মাঝে তো এখনও সব খিচুড়ি পাকিয়ে আছে। তড়াক করে দৃষ্টি ছলকালো রৌদ্র। এখানে রৌদ্রের সামনে সংকুচিত শিশির। তার চেয়ে আদ্রের সামনে যাওয়া ভালো। সে বিছানা থেকে নামতেই মেয়েদের মতো মুখ বাঁকিয়ে ভেঙায় রৌদ্র, শোনো কুয়াশা, এই বাড়ির মেজ ছেলে তোমাকে হুট করে এক প্রকার জোর করে বিয়ে করেছে। তুমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলে না, মনে আছে তোমার? এটা ভুলে যেও না। আদ্র কিন্তু তোমার প্রফেসর। এটা সবচেয়ে বড় কথা। ভুলে যেও না এসব। যাও, স্বামী ডাকছে। স্বামীটাকে সাড়া দিতে হয়। যাও কুয়াশা, ঘরে যাও।
আদ্র চোয়াল খিচে রেগে মেগে তাকালো। থোড়াই না পাত্তা দিল রৌদ্র। একে আদ্রকে মেঘার দিক থেকে সহ্য হয় না। এখন আবার বিয়ের কদিন যেতে না যেতেই বউয়ের সাথে এভাবে মাখো মাখো সম্পর্ক, এটাও সহ্য হচ্ছে না। ওদিকে রৌদ্রের বিয়ের 5 বছর হয়, ওদের এখনও কিছুই হলো না। মানা যায় এটা? কাবির পরিবারের ছোট ছেলে সবার আগে বিয়ে করেও লাভ হলো কই? শিশির রুম থেকে বেরোনোর আগে রৌদ্রের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে শুনিয়ে শুনিয়ে হাঁক ছাড়ল। সুইটহার্ট, রুমে চলো, প্রেম প্রেম পাচ্ছে আমার। এমন নির্লজ্জ কথায় চোখ গোল গোল করে তাকায় মেঘা। চকিতে চায় শিশির। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে শিশির। সন্ধ্যাতেই খাওয়া দাওয়া হয়েছে সিরাতের যাওয়ার আগে। খিদে নেই আর, খেতে হবে না? চুল আঁচড়ে বেনি গেঁথে নিল সে। আদ্র এসে থামে ওর ঠিক পিছনে। মিররে দৃষ্টি বিনিময় হয় দুজনের। এক নজরেই দৃষ্টি নামায় শিশির। বেনিখানা টান টান করে সরে আসতে গেলে বাধা পড়ে। আদ্র আটকায় ওকে। আলগোছে টেনে ধরে বাম হাত। মাঝে মাঝে লোকটার এমন আকস্মিক স্পর্শ কেমন অদ্ভুত লাগে মেয়েটার কাছে। ঢোক গিলে বলে চোখ নামিয়ে, হাত ছাড়ুন। আদ্র ওর কথাই ভুলল না। হাতখানা এগিয়ে নিয়ে অনামিকা আঙুলে টুক করে একখানা রিং পরিয়ে দিল। শিহরণ ভুলে নড়বড়ে দৃষ্টিতে তাকালো রমণী। ফের শিহরণ জাগিয়ে ওর হাতের পিঠে নরম আবেশের ঠোঁট ছোঁয়ায় আদ্র। দম খিচে নেয় মেয়েটা। কুকড়ে আসে পুরো শরীর। আদ্র মুচকি হেসে চোখে চোখ রেখে ইশারা করে বলে, পছন্দ হয়েছে? কম্পিত চোখে নিজের হাতের দিকে তাকায় সে, অতঃপর লোকটার দিকে। জড়তা ঠেলে কম্পিত স্বরে বলে, কেন করছেন এমন? কি করছি? এসব কি সব? সবার আগে বলুন বিয়ে কেন করেছেন আমায়? এমনি হেয়ালি করবেন না? করছি না তো। ওয়েট, আর একটা জিনিস দেওয়ার আছে। শিশিরকে ছেড়ে টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে আনলো সে। একটা ফোনের বক্স। আদ্র মৃদু হেসে বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন, আজ থেকে এটা চালাবে। আমার একটা সিম কার্ড দিয়েছি, মোটামুটি সবার নাম্বারও সেভ করে দিয়েছি। শিশির হতবাক হয়ে চেয়ে রয়। আদ্র প্যাকেট থেকে ফোনটা বের করে ওর হাতে ধরিয়ে দেয়। একটু কাজ ঘেঁষে আলতো হাত উঁচিয়ে বাম কপলের ধারে রাখতেই সিটিয়ে যায় মেয়েটা। চোখ নিভিয়ে গলা ভেজায়। পেছাতে গেলে হেলে পড়ে ড্রেসিং টেবিলের উপর। ঠোঁট কামড়ে হাসে আদ্র। ঝুঁকে রমণীর চিবুক উঁচিয়ে ধীরুৎ স্বরে বলে, কি হলো, ভয় পাচ্ছ? তুমি নাকি ভয় পাও না? স্যার, সরুন প্লিজ, অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হতে হতেই স্বস্তি এসে যাবে। কান্না পায় শিশিরের। পুরো শরীর কাঁপে তিরতির করে। আদ্র স্পষ্ট অনুভব করে তা। মেয়েটার অপ্রস্তুত অবস্থা কাটাতে দূরে সরে আসে। ফাঁক পেয়ে হাঁপ ছাড়ে শিশির। ঢোক গিলে সামলায় নিজেকে। পরক্ষণে ডাকে হুট করে, স্যার। ছলকায় আদ্র। ঘাড় ঘুরিয়ে উত্তর করে সহসা, হুম। কেন ডাকলো জানা নেই। আরও বেশি অপ্রস্তুত হলো মেয়েটা। ক্ষণিকের ব্যবধানে অন্য প্রশ্ন করে বসল, মেঘা এই বাড়ির মেয়ে না মানে রৌদ্র ভাইয়া? কথা শেষ করার আগেই আদ্র উত্তর করে, মেঘ রৌদ্রের বউ, ঠিক যেমন তুমি আমার। তার মানে ও এ বাড়ির মেয়ে নয়? হুম, বউ, তোমার মতো। ও, জানতাম না। আমি তো জানতাম এ বাড়ির মেয়ে। ভুল জানতে। কবে বিয়ে হয়েছে? 5 বছর পেরিয়ে গেছে। শিশির বিরাট ঝটকা খেল। চোখ বড় বড় করে তাকিয়ে অবিশ্বাস্যে উচ্চারণ করল, 5 বছর? হুম। ওদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। রুডি একটু বেপরোয়া, ফোর্স করে বিয়ে করেছিল ওকে। তারপর সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছিল।
5 বছর কারোর সাথে সেভাবে যোগাযোগ করেনি। ইনফ্যাক্ট মেঘের খবর নেয়নি, দেখেওনি। ফিরেছে অক্টোবরের শুরুতে। তারপর আবার গিয়েছিল। থাকতে পারিনি মেঘকে ছাড়া, চলে এসেছে। মেঘের কেউ নেই, তাই শুরু থেকেই আমাদের কাছে ছিল। তবে একজন আছে, জানি না কি হবে এখন। এখন রৌদ্র ভাইয়ার মেঘার সম্পর্কটা কি স্বাভাবিক? হুম, আমাদের মতোই অস্বাভাবিক। পার্থক্য শুধু রুডি ফোর্স করার অ্যাবিলিটি রাখে, কিন্তু আমি রাখি না। রাখলে আমাদের সম্পর্কটা আর অস্বাভাবিক থাকতো না। আদ্রের কথার অর্থ বুঝতে বেগ পোহালো না শিশির, চোখ নামিয়ে নিল তরিতে। আদ্র কেমন কাতর কণ্ঠে দাবি করে, সম্পর্কটা স্বাভাবিক চাই আমি, খুব শীঘ্রই চাই। মাইন্ড ইট।